মানুষ সব বয়সে শৈশবকে বয়ে বেড়ায়। আমিও আমাদের শৈশবকে ভুলে যেতে চাই না। আজকে যে প্রতিবেদনটি রাখছি তার নাম সেকালের শৈশব। সেকাল বলতে আজ থেকে 55 থেকে 60 বছর আগের কথা। আর এটি কোনো ছোট গল্প নয়, বা এটি কোনো আত্মজীবনীও নয়। এটি হচ্ছে প্রত্যন্ত গ্রাম বাংলার শিশুদের জীবনের কথা, সেকালের শিশুদের কথা। এবং আমি যে কথাটি বলবো, এখানে স্থানের নাম এবং ব্যক্তির নাম কোনো কিছু আমি যুক্ত করব না, কারণ এটি সর্বাঙ্গীনভাবে প্রত্যন্ত গ্রাম বাংলার সেকালের শিশু কিশোরদের কথা। শুরু করছি। আর ধরা যাক সে সময় শিশুরা কি খেত। জন্মাবার পর থেকেই মাতৃদুগ্ধই খেয়েছি। অবশ্য কারো কারো সটি, বার্লি আর সাবুর দরকার পড়ত, কিন্তু কখনো নামি কোম্পানির সুন্দর মোড়কে মোড়া দামি পুষ্টাই ছাতু আমরা কখনো খাইনি। প্রত্যেক বাড়িতেই দুধের গরু থাকতো। যাদের সামর্থ্য ছিল তাদের একাধিক গরু থাকতো, কমপক্ষে একটা গরু থাকতো, যেটা আজকে নানা কারণে অনেক বাড়িতে সামর্থ্য থাকলেও আর গরু পোষা হয় না। এবং প্রত্যেক বাড়িতেই কিছু না কিছু ফলের গাছ থাকতো, আর সেই সব ফলের স্বাদ শিশুরা তার তল্লাটের প্রত্যেকটা গাছের ফলের স্বাদ, সুস্বাদ সবকিছু তারা জানতো। কোন ফল আগে পাকে, কোন ফল পরে পাকে, কোন গাছের কোন ফল মিষ্টি, কোন ফল টক, তা তারা জানতো। তখন সব বাড়িতেই গাছ ছিল। যাদের বেশি গাছ থাকতো, বেশি ফল উৎপন্ন হতো, তাদের সবাই নয়, কেউ কেউ প্রতিবেশীদের মধ্যে বাড়ি গিয়ে ফল বিতরণ করে আসতো। সে সময় দু একটি ব্যতিক্রমধর্মী ফলের কথা মনে করতে পারি। একটি রুরাল ফল, দেখতে লজেন্সের মতো কিন্তু টক। তা আমাদের মুখে টক মিষ্টি সবই সমান ছিল। একটি ফল হচ্ছে জিলিপি, হেজ ট্রি বা বেড়ার গাছ। সেই বেড়ার গাছ, তার ডাল পুঁতে দিলেই সে গাছ বড় হয়ে যেত এবং অনেক বড় কাঠও হতো তার, কিন্তু সেই গাছে ঝুলতো বেঁকানো বেঁকানো জিলিপির মতো কয়েকটা বিচিওয়ালা ফল। সে ফল খুব সুস্বাদু না হলেও আমাদের মুখে চলে যেত। সেটা ছিল জিলিপি ফল। শিশুরা পাড়ার সকলের স্নেহভাজন ছিল। আবার বেতরিপত করলে বড়রা শিশুদের শাসন করতে পারত, ছেলে কিশোরদের শাসন করতে পারত। যারা দাদু সম্পর্কের হতো, তারা মিষ্টি হাসি ঠাট্টা পাড়া সম্পর্কে নাতিদের বা নিজেদের নাতিদের সঙ্গে করত। তাতে একটা মিষ্টি সম্পর্ক থাকতো। ছেলেবেলার দুষ্টুমি তো আর কম নেই। কৃষকের ছোলার ক্ষেত থেকে, কাঁচা ছোলার ক্ষেত থেকে, কৃষকের কাঁচা ছোলার ক্ষেত থেকে আমরা ছোলা তুলে আনতাম, ছোলা তুলে খেতাম। অরহর গাছের থেকে অরহরের ঝিম পেড়ে কাঁচা অরহর খেতাম। কিন্তু অনেক লাগাতো বলে কৃষকের খুব একটা বেশি ক্ষতি হতো না। শরৎকাল শেষ হয়ে গেলে, হেমন্ত যখন আসতো, তখন বিল খালাখন্দের জল কমে যেত।
তখন কিন্তু অল্প জলে নেমে 12-13 বছরের ছেলেমেয়েরা শাপলা ফল তুলে আনতো। সেই শাপলা ফল থেকে মা কাকিমারা ঘরে খই ভাজতো, শাপলার খই। এই শাপলার খয়ে গুড় দিয়ে মোয়াও তৈরি হতো। আবার এই মোয়া কখনো কখনো হাটেও পাওয়া যেত। আবার জল কমে গেলে জলাশয় থেকে পদ্ম বীজ তুলে আনা হতো। সব পদ্ম বীজেরও শ্বাস খারাপ ছিল না, সেসব আজ আর পাওয়া যায় না। আর আজকাল ছেলেদের, বাচ্চাদের মায়েরা, বাবারা আর সেভাবে জলে কাদায় ধুলোয় বালিতে আর নামতে দেয় না। তারপরে এসে যাক পুজোর কথায়। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। শিশু কিশোরদের তো আনন্দ কম নেই। পুজোর বেশ কিছুদিন আগে থেকে ঠাকুরের কাঠামো তৈরি হতো বাঁশ আর খড় দিয়ে। তার উপর প্রতিদিনই একটু একটু করে মাটি পড়তো। আর সবাই গিয়ে গিয়ে খোঁজ নিয়ে আসতো কতটুকু মাটি পড়লো, কবে রং করলো, তার খবর থাকতো। কেউ যেতে না পারলে কেউ না কেউ দেখতে যেত বাচ্চাদের মধ্যে, এবং সে খবরের হালনাগাদ সবার কাছেই থাকতো। অবশেষে একদিন পুজোর দিন আসতো, পুজো হতো, এবং পুজোর পরে নবমীর দিন থেকে প্রায় সব মণ্ডপেই মেলা বসতো। যে মেলা যে বসতো সব মণ্ডপে একদিনে নয়, বহুকাল আগে থেকেই ঠিক করা ছিল নবমীর দিন থেকে দশমীরও কিছু কয়েকদিন পর্যন্ত বিভিন্ন জায়গায় মানে ঠাকুর প্যান্ডেলে থেকে যেত এবং সেখানে মেলা বসতো। এই মেলার দিনগুলি কবে ঠিক করা হয়েছিল তা এখনো কেউ বলতে পারে না। তবে এখন যত ঘন ঘন পুজো হয়, প্যান্ডেল হয়, তখন এত প্যান্ডেল হতো না। পুজোর পরেই আসতো হেমন্তের নবান্ন। নবান্নে নতুন ধান ঘরে আসতো, নতুন ধান ঢেকিতে কোটা হতো, আতপ চাল বেরোতো। সেই আতপ চালের প্রসাদ হবে এবং সেই নতুন চাল দিয়েই ভাত রান্না হবে। তাই নতুন ধান্যে হবে নবান্ন, বাংলার ভবনে ভবনে। ধান থেকে তুষ বেরোতো আতপ চাল করবার সময়। সেই তুষ বাচ্চারা রাস্তায় রাস্তায় ছড়িয়ে বেড়াতো এবং তার সঙ্গে ছড়া কেটে কেটে বলতো, আতিকাক পাতিকাক নবান করে যা। আর তারপরে ছড়ার কি ছিল এ বয়সে আর সে ছড়া মনে নেই। বা আজকাল ওইভাবে শিশুরা আর নতুন ধানের তুষ রাস্তায় কাকেদের জন্য ছড়িয়ে আসে না। তারপরে আনন্দের ব্যাপার ছিল যে সন্ধেবেলায় ভাত রান্না হলে শেয়াল পণ্ডিতের জন্য ভাত রান্না করে এক জায়গায় দিয়ে আসা হতো। শেয়াল পণ্ডিত খেতে পারত কিনা জানি না। নবান্নের পরে, হেমন্তের পরে শীত আসতো। শীতের পোশাক, সোয়েটার কারো কারো গায়ে ছিল, তবে সকলের ছিল না। বেশিরভাগেরই ছিল হাটে কেনা ফ্লানেলের জামা। আর কেউ কেউ চাপাতো 2-3টে চাপা পর পর গায়ে চাপাতো। আর সকাল সন্ধে আগুন তাপানোর রেওয়াজ ছিল বড়দের সঙ্গে। এবং দূরে কাছে থেকে এই আগুন তাপানোকে কেন্দ্র করে 2-1জনের পুড়ে যাওয়ার খবর আসতো। শীত গেলে, শীতের শেষের পৌষ সংক্রান্তি, শীতের মাঝামাঝি পৌষ সংক্রান্তি, এই পৌষ সংক্রান্তিতে আমি উৎসবের কথা বলবো না, তবে আমি বলবো পৌষ সংক্রান্তির সেই আমাদের বাড়ির 5-6 কিলোমিটার দূরের মেলার কথা। মেলায় গিয়ে যে অভিজ্ঞতা হতো, 1-2বার গিয়েছি। নদীতে মানত করা কবিতাও ছেড়ে দিত, নদীতে নারকেল ছেড়ে দিত, নদীতে
ডাব ছুঁড়ে দিত, আর দামাল ছেলেরা জল ছিটিয়ে সাঁতার কেটে সেগুলি তুলে আনতো। যে তুলতে পারতো সেগুলি তারই। এবং স্নানের পরে শুকনো জামা কাপড় পরার পরে সেখানে তরকারি মুড়ি খাওয়া হতো। ঠাট্টা করে অনেকে বলতো সে মেলার নাম তরকারি মুড়ি খাওয়ার মেলা। তবে তরকারি মুড়ি খাওয়ার নাম বললেও অন্যান্য মেলাতে যে যত সম্ভার, যত বিপণী আসে, তার কোনো কিছুরই অভাব ছিল না, সব কিছুই আসতো সে মেলায়। অনেক টাকা পয়সা নিয়ে যেতে পারতাম না ছোটবেলায়, তাই সব কিছু কিনতে পারিনি, কিন্তু বড় হয়ে ভেবেছিলাম অনেক কিছু কিনবো। বড় হয়ে আর সে মেলায় যাওয়া হয়নি। তারপরে এলো চৈত্র মাস। চৈত্র মাসের চড়কের মেলায় যেতাম এবং সেখানে বড়শিতে দুজন লোক উপরে ঘুরতো, কিন্তু আমাদের কষ্ট হতো। মনে মনে ভাবতাম এ উৎসব না হয় ভালো। চৈত্র সংক্রান্তির পরের দিনে আবার মেলা, নববর্ষের মেলা। পাশের গ্রামের একটা বুড়ো বটগাছের তলায় সেখানে হচ্ছে পীরের মাজার। সেই পীরের মাজারের কাছে অনেকটা জায়গা ফাঁকা পড়ে থাকতো সারা বছর, সেখানে মেলা বসতো এবং কুমোররা নিয়ে আসতো মাটির ঘোড়া, পোড়ামাটির ঘোড়া। সেই পোড়ামাটির ঘোড়া হিন্দু মুসলমান সবাই মিলে পীরের দরগায় চড়াতো এবং মুসলমানরা ছিন্নি দিত, হিন্দুরা প্রসাদ দিত। তবে সে মেলা যেমন পৌষ সংক্রান্তির মেলা ছিল তরকারি মুড়ি খাওয়ার, এই মেলার বৈশিষ্ট্য হচ্ছে বিচে কলা কেনার। এই মেলায় প্রচুর বিচে কলা আমদানি হতো এবং প্রায় ঘরে ঘরে বিচে কলা নিয়ে চলে যেত, কিনে নিয়ে যেত। অন্যান্য মিঠাই মিষ্টান্ন আর 10টা মেলায় যা আসে তা এখানেই হতো, তবে এই মেলা একটু ছোট। উৎসব তো গেল, বয়স তো বাড়লো, পাঠশালায় ভর্তি করা হলো। বাবা নিয়ে গিয়ে বললেন, বড় হয়ে গল্প পড়েছিলাম একটি, সেই তাজিকিস্তানের গল্প। তাতে বলা ছিল, বাচ্চাটির বাবা মোল্লাকে গিয়ে বলল, ফ্লেশ অ্যান্ড ব্লাড ইজ ইয়োর্স, লাইফ ইজ মাইন। তেমনি আমার বাবা হয়তো সে গল্প পড়েনি, কিন্তু বাবা বলেছিল মাস্টারমশাইদের যে হাড় মাংস আপনাদের, কিন্তু প্রাণটা আমার রইল। নতুন স্কুল বসেছে মোড়লের বাড়ির মস্ত বড় কাঁঠাল গাছের নিচে, কোনো ঘর নেই। সেখানে বাঁশের বাতা দিয়ে ঘেরা, মাঠের মধ্যে ছোট ছোট শ্রেণীকক্ষ। শীতের দিন বলে, জানুয়ারির শীতের মধ্যে বলে সূর্যের তাপ তেমন লাগছিল না। কিছুদিন পরেই মোড়ল জমি দান করলেন। সেই নতুন জমিতে, একটু দূরে জমিতে নতুন স্কুল শুরু হলো। নতুন স্কুল হলো কঞ্চির বেড়া। কঞ্চির বেড়ার মধ্যে মাটি লেপা, দূর থেকে মনে হবে মাটির ঘর আর খড়ের চাল। আবার কিছুদিন পর স্কুলের উন্নতি ঘটল। সেই কঞ্চির বেড়া মাটি সরিয়ে সরাসরি মাটির কাদার দেয়াল তৈরি হলো, আঞ্চলিকভাবে যাকে বলা হয় কোঠা ঘর, আর খড়ের চাল। বড় বড় জানলা হলো, কিন্তু তখনও কাঠের বেঞ্চ এলো না। বাঁশের বেঞ্চে আমরা বসতাম। বাঁশের বেঞ্চে এক পাশে বই রাখতাম আর এক পাশে বইতাম। কোনো হাই বেঞ্চ ছিল না। পরীক্ষার সময় বেঞ্চের দুপাশে পা ফাঁক করে বসতাম এবং সামনে থাকতো ঠিক ঘোড়ায় চড়ার মতো, সামনে থাকতো প্রশ্নপত্র বা উত্তরপত্র, আর থাকতো কালির দোয়াত, আর থাকতো চুবিয়ে চুবিয়ে লেখার নিব কলম। ছাত্রদের বয়স সে সময় সবার সমান ছিল না। কেউ সঠিক সময়ে সঠিক শ্রেণীতে পড়তো, কিন্তু অনেকে আবার অন্য ছাত্রদের চাইতে সেই ক্লাসে যে বয়সে পড়ার কথা তার চাইতে 2-3 বৎসরের বড়ও হতো।
একটি স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে, সহপাঠীদের কথা, একজনের কথা, যে পরীক্ষার খাতায় লিখেছিল বুদ্ধদেবের জন্মস্থান মক্কায়, সে আজ আর বেঁচে নেই। স্কুলে একটা ডেওয়া গাছ ছিল। ডেওয়া গাছ আপনারা সারা বাংলায় কিভাবে চিনবে জানি না, আমি যেখানে থাকি সেখানে আঞ্চলিকভাবে এই গাছকে ডেওয়া বলা হয়। ঠিক কাঁঠালের মতো ছোট ছোট ফল, কিন্তু কাঁঠালের মতো তাতে কোনো নেই, মানে কাঁটা নেই, মসৃণ। কাঁঠালের মতো তার মধ্যে একটি ভূতি থাকে, এবং কাঁঠালের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র বীজ হয়, একটু টক মিষ্টি ফলটি, আর ফলটি পাকলে ভিতরটি হলদে লাল। এরও আমরা সুস্বাদ পেয়েছি। প্রায় সব ছাত্ররাই এই ডেওয়া ফল আমরা খেতাম। তারপরে স্কুলে টিউবওয়েল ছিল না, পরে টিউবওয়েল হয়েছে। আমরা একটু দূরের বাড়িতে জল খেতে যেতাম। জল খেতে গেলে গ্রাম সম্পর্কে পাড়া কাকিমা মাসিমারা হাতে গুড় অথবা বাতাসা অথবা একটু চিনি দিতেন কেউ কেউ। আমাদের সময় তখনও স্কুলে পাউরুটি টিফিনের ব্যবস্থা হয়নি সরকার থেকে। আমাদের সময় তখনও মিড ডে মিলের ব্যবস্থা হয়নি। আমাদের সময় তখন স্কুলে ইউনিফর্ম ছিল না, সবাই যে যার মতো করে পোশাক পরে আসতো। তবে কখনো কেউ বাহারি পোশাক পরে স্কুলে আসতো না। ছাত্রদের জুতো সবার পায়ে ছিল না, অধিকাংশের পায়ে কোনো জুতো থাকতো না, খালি পায়েই আসতো স্কুলে। সরস্বতী পুজোটা বেশ আনন্দের ছিল। সরস্বতী পুজোতে যা হয়, অঞ্জলি দেওয়া, সেজে গুজে যাওয়া, ছোট ছোট মেয়েরা, স্কুলের মেয়েরা মাদের কাছে আবদার করে শাড়ি পরে যেত। আর সেদিন স্কুলে অভিভাবক এবং ছাত্রদের ভরপেট খিচুড়ি প্রসাদ খাওয়ানোর রেওয়াজ ছিল। এর খরচটা আসতো স্কুলের কিছুটা জমি ছিল, সেই জমি থেকে সংবৎসরে যা রোজগার হতো সে টাকাটা সরস্বতী পুজোয় খরচা করত, বা পরবর্তীকালে স্কুলের কিছু উন্নয়নেও খরচা হয়েছে। এ তো গেল, আরেকটু বড় হলাম। আমাদের রাজত্ব, ছেলেদের রাজত্বের সীমানা আরো বেড়ে গেল। 8 কিলোমিটার দূরের হাটে যাওয়া শুরু করলাম। 8 কিলোমিটার হাটে যাওয়া শুরু করলাম। হাটে গিয়ে দেখতাম বিড়ি কোম্পানির প্রচার গাড়ি এসছে। সেই প্রচার গাড়ির সঙ্গে নিচে নাচ করছে ছেলেরা, মেয়ে এসেছে নাচতো, আর তারা গান করতো। গান খারাপ করতো না, ভালোই করতো। হাটে আসতো খ্রিস্ট ধর্মের প্রচারক সাহেব মেমরা। তারা এসে বাংলায় লেখা বই বিনামূল্যে বিতরণ করতো খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য। এসবের পিছে পিছে ঘুরে বেড়াতাম আমরা, কারণ কয়েকজন দল বেঁধে যেতাম, 3-4 জন, এবং দেখতাম এসব মজা। হাটে মাদারির খেলা হতো। একটা বাচ্চাকে কেটে দুফাক করে দিত, আবার অবাক কাণ্ড জুড়ে দিত, আর বলতো কেউ যদি পয়সা না দেয় সে উঠে এখান থেকে যেতে পারবে না। কিন্তু একদিন চেষ্টা করে দেখলাম আমি ঠিক উঠতে পেরেছি। আমি তো 8 আনা পয়সায় নিয়ে গেছি। সেই 8 আনা পয়সা দিয়ে আমাকে ফেরার পথে মুখার্জি বাবুর চানাচুরের দোকান থেকে আমাকে চানাচুর আনতে হবে। ছুট দিলাম, আমার কিছু হয়নি। মাদারির খেলার লোকটি বলেছিল যে পয়সা না দিয়ে গেলে রাত্রেবেলা রক্ত মুখে উঠে মরে যাবে। আমি রক্ত মুখে উঠে মরিনি। আরেকজনকে দেখতাম বড় বটগাছের নিচে হাটের রাহু চণ্ডালের হার নিয়ে বসতো, 2টো হার, আর একটা মানুষের মাথার খুলি নিয়ে বসতো। আর লোকটির কপালে মস্ত বড় লাল তিলক, কুচকুচে কালো ভদ্রলোকের রং।
তিনি ভাগ্য গণনা করতেন এবং দেখতাম যাদের ভাগ্য গণনা করছেন তাদের অনেক তাবিজ কবচ পাথর নেবার জন্য সুপারিশ করছেন। তখন বিশ্বাস বা অবিশ্বাস হওয়ার মতো কোনো বুদ্ধি হয়নি, দেখে উপভোগ করতাম শুধু। তারপরে দেখতাম কোনো একটি লোক বসে আছে এক ধরনের লতা গুল্মের ডালপালা নিয়ে, সম্পূর্ণ শুকনো, জলে দিলেই তা জীবিত হয়ে যাচ্ছে, সবুজ হয়ে যাচ্ছে। তিনি বলতেন এটি মৃত সঞ্জীবনী। সে তা দিয়ে যে কি রোগ সারে না, সব রোগ সারত বলতো, এবং মানুষ অনেকে বিশ্বাস ভরে কিনে নিয়ে যেত। আবার দেখেছি কোনো কোনো হাটে খাঁচার ভিতর টিয়া পাখি রেখে দিত, তার সামনে কয়েকটা ছোট ছোট বই থাকতো, তার সাথে কতগুলি ছোট ছোট বই থাকতো। কেউ হাত দেখাতে আসলে টিয়াকে নির্দেশ দিলে টিয়া একটা বই ঠোঁটে তুলে গণৎকারের হাতে তুলে দিত। তিনিও অনেক কিছু তাকে পরামর্শ দিতেন এবং তার ভাগ্যে কি আছে বলতেন, বা তিনিও কিছু তাবিজ কবজ নেবার কথা বলতেন। তারপরে দেখেছি যাযাবরেরা আসতো, এবং যাযাবর তারা বাঙালি নয়, সম্ভবত উত্তরপ্রদেশ কি হিমাচল প্রদেশ থেকে আসতো। তাদের সেই ঘাগরা পরা পোশাক এবং তাদের সামনে যে কাপড় বিছাতো তার মধ্যে একটা প্যাঙ্গোলিন থাকতো, আঁশওয়ালা প্যাঙ্গোলিনের পিঠ, আর অনেক গামলা, প্রত্যেক গামলার মধ্যে অনেক গাছগাছরা আর অনেক জানা অজানা প্রাণীর শরীর তেলে শুটকি হয়ে গেছে, পচবার আর ভয় নেই। আর সেই তেল এক একজনকে কয়েকটা পাত্র থেকে তুলে দিয়ে একটা শিশিতে ভরে দিত, এবং তাতে কোন ব্যথার কোন রোগ যে ভালো হয় না তার ইয়ত্তা নেই। এখানেও বলি, তখন আমাদের বিশ্বাস অবিশ্বাস করার মতো কোনো বয়স হয়নি। আবার দেখতাম তাদের দোকানে শিলাজিৎ পাওয়া যেত। শিলাজিৎ পাহাড়ের ঘাম নাকি, কালো রঙের পিচের মতো, তা খেলে নাকি সবল লোক দুর্বল হয়। নেপালি ভুটিয়ারা আসতো শীতের পোশাক নিয়ে, সোয়েটার নিয়ে। তার সঙ্গে কেউ কেউ আসতো ছোট্ট বাঁশের আঁশ তুলে, তার মধ্যে ছোট্ট পেটিকা করে, তার মধ্যে চিরতা বিক্রি করতে আসতো, এবং তারা চিরতাকে বলতো চিরিক, এবং চিরিক 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 করে হাটময় ঘুরে বেড়াতো। তাছাড়া ছুটির দিনে আরেকটু বড় হলে ছোটখাটো দুষ্টুমি করার কিছু কিছু কার্যক্রম আমাদের ছিল। রাস্তার ধারে ঝোপের মধ্যে গর্তে এক ধরনের ধূসর রঙের পাখি থাকতো, আঞ্চলিকভাবে যাকে বলা হতো ব্যাঙবড়িয়া। এই ব্যাঙবড়িয়া ধরার একটা বিশেষ পদ্ধতি ছিল। যারা পারতো, যেসব ছেলেরা একটু বড়, তারা একটা বাঁশ দিয়ে ছোট্ট ফাঁদ বানাতো। সেই ফাঁদে লেপে দেওয়া হতো আম গাছে বা কোনো গাছের যে পরগাছা ছিল, পরগাছার বীজ থেকে যে আঠা হতো, সেই আঠা মুখে নিয়ে সে চুইংগামের মতো তা হতো, সেই আঠা তাতে লাগিয়ে দেওয়া থাকতো, আর সেখানে সুতো দিয়ে একটি ঝিঁঝি পোকা ছেড়ে রাখা হতো, এবং দেখা যেত সেখান থেকে পাখি এসে সেই ফাঁদে ধরা পড়ত। তারপরে গ্রাম্যয় ঘুরে বেড়ানো এবং কিছু কিছু দেখে আমাদের অভিজ্ঞতা অর্জন করতাম। দল ধরে যেতাম কামারশালায়, কি করে নেহায়ের ওপর গরম লোহা পেটাচ্ছে, কি করে শাবল, খুন্তি, কোদাল, কুড়োল বানাচ্ছে। চলে যেতাম শ্যাকরার দোকানে, কিভাবে তিনি গহনা বানান, কিভাবে তিনি সোনা গলান, সব দেখে ছোটবেলায় অভিজ্ঞতা হতো। ছুতোরের বাড়ি যেতাম, তিনি কিভাবে কাঠের
খাট, তক্তপোষ, চেয়ার টেবিল বানান দেখতাম। সেখানে কোনো কোনো কাঠ থেকে একটা ভালো লাগার মতো গন্ধও বেরিয়ে আসতো। সেখানে হাঁটু মুড়ে বসে আমরা অবাক বিস্ময়ে দেখতাম ছুতোরের কাজ। কুমোরপাড়ায় যেতাম, কুমোরের চাক ঘোড়াটাকে খুব ভালো লাগতো, এবং কুমোরপাড়াতে ঠাকুরও গড়া হতো। আমরা সেই ঠাকুর গড়াও বারবার দেখতে যেতাম, কারণ সারা বছর ধরেই বিভিন্ন পুজোর জন্য বিভিন্ন প্রতিমা বিক্রি হতো, তারা করতো। শোলা শিল্পীর বাড়িতে যেতাম। শোলা শিল্পী জেনেছিলাম বড় হয়ে তিনি ধর্মমঙ্গলের গান করেন। শোলা শিল্পী বানাতো শোলার বিয়ের মুকুট, পুরুষদের মুকুট, মেয়েদের মুকুট, তারপরে মনসা পূজা দুভাবে হতো। মনসা পূজাও হতো, আবার নবান্নের দিনে গ্রামাঞ্চলের কিছু অংশের লোকদের মনসা পূজা করার রেওয়াজ ছিল। মনসা পূজার পরে একটা ঘরের মতো ঘরের প্রতীক একটি বিষয় তারা জলে ভাসিয়ে দিত, এবং এটা হাটে শোলার কাজের লোকদের থেকে বা শোলার কাজ যারা করতো তাদের বাড়ি থেকে কিনে নিয়ে যেত। আদিবাসীদের ইঁদুর ধরা দেখেছি। ইঁদুর ধরতে আসতো গ্রামে বড় বড় বাঁশ ঝাড়ে। তাদের নিখুঁত ধনুকের টিপ ছিল। বাঁশের মাথায় শক্ত বাঁশের আগা গুজে দিয়ে একটা আঘাত করার, ধনুক দিয়ে জুড়ে আঘাত করার একটা যন্ত্র তারা করত, তাকে বলা হতো হুড্ডা। এবং তাদের অব্যর্থ লক্ষ্য আমাদের বিস্মিত করত। অনেকক্ষণ ধরে তাদের বাঁশঝাড়ের মধ্যে দাপাদাপি আমরা দেখতাম, আমরা অনুভব করতাম। ঘুঘু ধরা দেখেছি। যিনি ঘুঘু ধরতেন তিনি একটি খাঁচায় করে ঘুঘু আনতেন এবং ঘুঘুর সামনে একটি ফাঁদ পেতে দিতেন, আর সমগ্রটাই গাছপালা তুলে ঝোপঝাড় দিয়ে ঢেকে রাখতেন, এবং সেখানে একটি ফাঁদ পাতা হতো। তারপরে কিছুটা দূরে গিয়ে লুকিয়ে থাকতো সেই ফাঁদ পাতার মালিক। কিছুক্ষণ পরে ঘুঘুটি ঘুঘুর ঘু ঘুঘুর ঘু করে ডাক শুরু করতো। তার ডাক শুনে দেখা যেত কিছুক্ষণ পরে অন্য একটি ঘুঘু তার কাছে কথা বলতে আসতো, তার স্বজাতির সঙ্গে মিলতে আসতো, আর তখন দেখা যেত সেই ঘুঘুটি সেই ফাঁদে পড়ে গেছে। শুধু কি ডাঙায়, জলেও রাজত্ব করতে হতো। যখন বর্ষার জল কমে যেত তখন খালে বিলে ছিপছিপে জলে মাছ ধরতে নামার রেওয়াজ ছিল। মাছ আমরা ছেলেরা দল ধরে নিয়ে আসতাম। আমাদের 8-10 বছর বয়সে ছিপ দিয়ে মাছ মারার মতো ছোটখাটো দক্ষতা তৈরি হয়েছিল। আবার কখনো মতলব হলে যারা মহিষ চড়াতে আসতো তাদের মহিষাল বলতো। তারা মাঠে মহিষকে ঘাস খাইয়ে বেড়াতো মোষের পিঠে চড়ে। আমরাও তাদেরকে অনুরোধ করে তাদের মোষের পিঠে চড়ে আমরাও মাঠময় ঘুরে বেড়াতাম। এইভাবে বাড়ি ফিরতে দেরি হলে প্রচন্ড বকুনি খেতে হতো। বাড়িতে বেড়ালের বাচ্চা হতো। বেড়ালের বাচ্চার চোখ কখন ফুটবে এই নিয়ে ব্যস্ত থাকতাম। কয়েকদিন পরে বিড়াল তার বাচ্চাটাকে অন্য জায়গায় সরিয়ে দিত। এটাকে মা কাকিমারা বলতো ষাটোর, অর্থাৎ পুরুষ বিড়াল নাকি বিড়ালের বাচ্চাদের খেয়ে ফেলে। এটা আমি দেখেওছি যে পুরুষ বিড়ালরা বিড়ালের বাচ্চাকে সুযোগ পেলে খেয়ে ফেলে, এবং মেয়ে বিড়ালের সঙ্গে পুরুষ বিড়ালের দারুণ লড়াই হয়। সে লড়াই দেখার মতো, এবং সাংঘাতিক গর্জন উভয়ই করতে থাকে। সাধারণত শীতকালে কুকুরের বাচ্চা হতো। কুকুরের বাচ্চা হলে আমাদের কাছে বাচ্চাদের কুকুরের যত্নার্থী অনেক বেড়ে যেত। তাকে খেতে দেওয়া, তাকে যাতে ঠান্ডা না লাগে, আরো খড় দেওয়া, তার বিছানায় বস্তা দিয়ে ঢেকে রাখা,
কিন্তু বস্তা দিয়ে ঢাকাটা সবসময় থাকতো না, কারণ কুকুর বেরিয়ে আসলে সে বস্তা গা থেকে চাপ খুলে পড়ে যেত। কুকুরেরও চোখ ফুটতে কয়েকদিন দেরি হতো। আমরা অধীর অপেক্ষা করতাম কবে কুকুরের চোখ ফুটবে, কবে কুকুরের চোখ ফুটবে। দুঃখের বিষয় ছিল এই শীতে কুকুরের বাচ্চাগুলি কুই 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 আওয়াজ করত। আমরা ছেলেরা সেই কুকুরের বাচ্চার আওয়াজ অবিকল নকল করতে পারতাম। দুঃখের বিষয় হলো কখনো কখনো কোনো বছর কুকুরের বাচ্চাদের শেয়াল ধরে নিয়ে গিয়ে খেয়ে ফেলতো। আমরা দল বেঁধে শেয়ালের খোঁজে যেতাম, শেয়ালের গর্ত খুঁজে বের করতাম, শেয়ালের গর্তে মাঠ থেকে খড়কুটো জোগাড় করে সঙ্গে লঙ্কা নিয়ে যেতাম, শুকনো লঙ্কা দিয়ে পোড়া দিতাম। কিন্তু কোনোবারই শেয়াল ধরতে পারিনি। শেয়াল আগুন জ্বালানো মাত্র হুঁশ করে প্রচন্ড বেগে ছুটে বেরিয়ে যেত। এবার বিনোদনের কথা বলি, বাচ্চাদের বিনোদের কথা। গ্রামে যাত্রা হতো, কিন্তু ছেলেদের বাচ্চাদের যাত্রা দেখা দেওয়া ছিল না। তবে অনুভব করতাম যে খেয়ে যখন শুয়েছি, ঠিক শোয়ার কিছুক্ষণ পরেই দেখতাম যাত্রা রিহার্সাল হতো। ঐকতান বাদ্যযন্ত্র বেজে উঠত। শুয়ে শুয়ে ভালোই লাগতো। আর ভাবতাম বড় হলে কেউ মানা করার থাকবে না, আমরা একেবারে সামনের সারিতে গিয়ে যাত্রা দেখব। বড় হয়ে দেখেছি এখন তো আর গ্রামে যাত্রা আসেই না, যাত্রা কেউ করে না। আগে অনেক যাত্রা হতো। আজকে যে ছেলেদের নিয়ে, যে বন্ধুদের নিয়ে শৈশবে এত কাণ্ড কারখানা ছিল, তারা আজ কোথায়? তারা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। আজকে পাড়া পাল্টে গেছে, দেশ পাল্টে গেছে, মানুষের মন পাল্টে গেছে, মানুষের খাবার ধরন পাল্টে গেছে। সময় সবকিছুই পাল্টায়, কিন্তু এখনো কখনো কখনো শেয়াল কুকুরের বাচ্চা ধরে নিয়ে যায়। তা এখনো মনে হয় নতুন যারা শিশু কিশোর আছে তাদেরকে শেয়াল তাড়ানোর পদ্ধতিটা শিখিয়ে যাব এবং শিখিয়ে যেতে হবে। এখানেই শেষ করছি।